ছাত্র জনতার আকাঙ্ক্ষার দেশ গড়ার সুযোগ হাতছাড়া হলে বাংলাদেশ আর রাষ্ট্র থাকবে না, শঙ্কা ডক্টর ইউনূসের। স্বপ্ন পূরণের আগে শিক্ষার্থীদের দমে না যাওয়ার আহ্বান। ভারত বাংলাদেশ যুদ্ধ পরিস্থিতি হয়নি বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা। জানালেন শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয়ের বিষয়ে জানতে চাওয়া হবে। দেশি বিদেশি সব ষড়যন্ত্রের বিষ দাঁত ভেঙে দিয়ে হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকারের আহ্বান তারেক রহমানের। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ আর নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রত্যয়ে জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ। ছাত্র জনতা হত্যাযজ্ঞে জড়িতদের বিচার নিশ্চিতের দাবি। ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। স্বপ্ন পূরণের আগে দমে না যেতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেছেন, ছাত্র জনতার আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ার সুযোগ হাতছাড়া হলে বাংলাদেশ আর রাষ্ট্র থাকবে না। স্মরণ করিয়ে দেন, পরাজিত শক্তি চুপচাপ বসে থাকবে না, চেষ্টার ত্রুটি রাখবে না। ছাত্র জনতার অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের সঙ্গে রবিবার মতবিনিময়ে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন তাইমুর রশিদ। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ছাত্র সংগঠক এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্র প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় নতুন বাংলাদেশে তাদের স্বপ্নের কথা তুলে ধরেন শিক্ষার্থীরা। বলেন, শোষণ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার এখনই সময়। যারা পোস্ট গ্রাজুয়েশন এবং পিএইচডি করে ফেলতেছে তাদেরকে যাতে দেশে এনে দেশের পলিসি মেকিং এবং দেশের কাজে তাদের মেধার যাতে মূল্যায়ন হয়। মব জাস্টিস নিয়ন্ত্রণ না করা গেলে এটি যদি সমাজের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় এবং এই কোনো কুচক্রী মহল কিন্তু আমাদের এই দুরবস্থার সুযোগ নিয়ে তারা অবশ্যই আমাদের ভেতরে প্রবেশ করে আমাদের এই ঐক্য নষ্ট করার চেষ্টা করবে। কোনো ট্যাগধারী ছাত্র এবং শিক্ষককে আমরা ক্যাম্পাসে দেখতে চাই না। ভোটাধিকার আমরা হারিয়েছি, সেটার জন্য নিশ্চিত করা হয়। নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে। ধর্মকে ব্যবহার করে যে রাজনৈতিক ব্যাপার সেটাকে বন্ধ করতে হবে। বাংলাদেশের তরুণ সমাজ এবং ছাত্রদেরকে এই মহান ঐতিহাসিক দায়িত্ব পালনে উপযুক্ত করে গড়ে তুলতে সকল প্রকার সহায়তা করবেন। চিকিৎসা সুরক্ষা আইন নামে একটা আইন প্রণয়ন করা হোক। ছাত্র জনতার আন্দোলনে শহীদ ও আহত শিক্ষার্থীদের কথা গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। হতাহত ব্যক্তিদের বিষয়ে কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। স্মরণ করিয়ে দেন 15 বছরের অপশাসনের কথাও। বহু লোক বসে আছে যারা এই দুঃস্বপ্ন থেকে আমরা জেগে ওঠার কারণে তারা দিশেহারা হয়ে গেছে। একদিন চুপচাপ শুয়ে শুয়ে দুঃস্বপ্নের মধ্যে এরা ছিল, দুঃস্বপ্ন দেখছিল, আমরা শান্ত আনন্দ সহকারে লুটপাট করে যাচ্ছিলাম, হঠাৎ করে গোলমাল হয়ে গেল। তারা কি চুপচাপ বসে থাকবে? মোটেই না। খুব চেষ্টা করবে আবার তোমাদেরকে দুঃস্বপ্নের মধ্যে যাতে ঢুকিয়ে দেওয়া যায়, তারা শান্তমতে আবার শান্তিতে আবার তাদের রাজত্ব চালাতে পারে। তারা চেষ্টার ত্রুটি করবে না। কাজে যে কাজ শুরু করেছো এই কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত এর থেকে বেরিয়ে যেও না। নতুন বাংলাদেশ গড়ার যে কাজ শুরু হয়েছে তাতে অটল থাকতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। স্বপ্নের দেশ গড়তে একযোগে কাজ করার আহ্বানও জানান তিনি। যে সুযোগ তোমরা আমাদের হাতে তুলে দিলে, এই সুযোগ যেন হাতছাড়া না হয়। এই সুযোগ হাতছাড়া হলে বাংলাদেশের আর কোনো ভবিষ্যৎ থাকবে না। কাজে এইটা যেন শুধু রাষ্ট্র নয়, পৃথিবীর সম্মানিত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে। যেহেতু তরুণরা এটার হাল ধরেছে, এই কারণেই এটা ভিন্ন, এই কারণে এটা ইউনিক, অনন্য। এই অনন্য একটা দেশ আমরা তৈরি করতে চাই। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বলেন, দেশকে এগিয়ে নিতে সংস্কার প্রয়োজন। আলোচনা চলছে ছাত্র রাজনীতির ভবিষ্যৎ নিয়েও। ছাত্র রাজনীতি যদি না থাকে তাহলে কোন ফরম্যাটে রাজনীতি হবে এটা নিয়ে মূলত এক ধরনের ডিবেট অ্যান্ড ডায়ালগ কিন্তু সব জায়গায় চলতেছে। ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গত সপ্তাহে আমি যদি ভুল না বলি একটা আলোচনার আয়োজন হয়েছে এবং অন্যান্য জায়গায় আলোচনা হচ্ছে। আমরা চাই যে সমাজের বিভিন্ন অংশের ভিতরে ক্যাম্পাসের বাইরে এই আলোচনাগুলো হোক এবং এই ডিবেট অ্যান্ড ডায়ালগের ভিতর দিয়ে যে একটা কনসেনসাস ক্রিয়েটেড হবে ওইটার ভিত্তিতেই তখন সরকার তার অবস্থান ব্যক্ত করবে। ভারতের সাথে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে সুসম্পর্ক গড়ে তোলার কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে। ভারত প্রশ্নে স্যার বারবার বলেছেন যে ভারতের সাথে আমাদের তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধ হবে এমন পরিস্থিতি নেই। দেশটির প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যে উদ্বেগের চেয়ে বেশি অবাক হয়েছেন বলে জানান তিনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিলে সেটা জানতে চাওয়া হবে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। আরও জানাচ্ছেন ইমরুল কায়েস। সম্প্রতি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দেশটির সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। এ প্রসঙ্গে ইউক্রেন, রাশিয়া, ইসরায়েল হামাস যুদ্ধ সহ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি। এমনকি বাংলাদেশের পরিস্থিতি বিশ্লেষণের জন্য সামরিক কর্মকর্তাদের নির্দেশ দেন। এ নিয়ে বাংলাদেশের অবস্থান কি তা জানতে চাওয়া হয় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ভারতের এমন বক্তব্যে অবাক সরকার, বিষয়টি জানার চেষ্টা করা হবে বলে জানান তিনি। আমি যতটা উদ্বিগ্ন তার থেকে বেশি অবাক যে উনি এই ধরনের কথা কেন বললেন। আমি এটার কোনো কারণ খুঁজে পাই না। আমি কোনো অবস্থাতেই মনে করি না যে ভারতের সাথে আমাদের কোনো যুদ্ধবিগ্রহ হওয়ার সম্ভাবনা আছে। উনি এটা কি তার নিজের দেশের কনজামশনের জন্য বলেছেন কিনা সেটা আমাদের বুঝতে হবে। আর উনি যেভাবে বলেছেন এটা বিটিং অ্যারাউন্ড দ্য বুশ অনেকটা, কারণ ইউক্রেনের যুদ্ধের কারণে তো ভারতের যুদ্ধ প্রস্তুতির আমি কোনো প্রয়োজন দেখি না, বা হামাসের সাথে যে সমস্যা হচ্ছে তাতে করেই বা ভারতের অন্ততপক্ষে এখানে কি সম্পর্ক। আর এর সাথে ইউক্রেন এবং হামাসের সাথে বাংলাদেশ কী করে তুলনীয় হয় এটাও আমার বোধগম্যতার বাইরে। আমি কোনো নিজার্ক রিয়াকশন দেখাতে চাই না। আমরা অবশ্যই এটা দেখব যে উনি কেন এরকম কথা বলেছেন। ভারতে পালিয়ে যাওয়া স্বৈরাচারী শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয় নিয়েও কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। রাজনৈতিক আশ্রয় স্বাভাবিকভাবে যে কোনো দেশ যে কাউকে রাজনৈতিক আশ্রয় দিতে পারে, দেওয়া উচিত কিনা এক্ষেত্রে সেটা হলো দেখার বিষয়, সেটা আমরা দেখব। আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, যারা আশ্রয় দেওয়ার পরামর্শ দিচ্ছে তারাই বরং রোহিঙ্গাদের নিজ দেশে নিয়ে যাক। একজন রোহিঙ্গাকেও আশ্রয় দিতে রাজি না। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশি বিদেশি সব ষড়যন্ত্রের বিষ দাঁত ভেঙে দিয়ে হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধার হোক আজকের অঙ্গীকার। ষড়যন্ত্রকারীরা চায় না দেশের মানুষ গণতন্ত্র ফিরে পাক। রবিবার সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিএনপি আয়োজিত জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন। সাতক্ষীরার প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের দীর্ঘ 17 বছর পর সাতক্ষীরায় বিএনপি এই বিশাল সমাবেশ করে। জনসভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। তিনি বলেন, দীর্ঘ 1.5 দশক ধরে বিএনপি ও বিরোধী দলীয় নেতাদের উপর পতিত সরকার অকথ্য নির্যাতন করেছে, কিন্তু জনতার দুর্বার আন্দোলনে সেই সরকার প্রধান দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জনতার অভ্যুত্থানে স্বৈরাচারের পতন হলেও জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান তিনি। এই দেশের মানুষই 1971 সালে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। এই দেশের মানুষ 90-এ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। এই দেশের জনতা, এই দেশের জনগণই আবারও 2024 সালে পৃথিবীর অন্যতম স্বৈরাচারের পতন ঘটিয়েছে। শুধু পতনই ঘটায়নি, স্বৈরাচারকে এই দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে। এখন প্রিয় ভাই বোনেরা, আজ এটি হচ্ছে জনগণের সময়। এখন এটি বাংলাদেশের জনগণের দেশ। কাজে আজকে জনগণকে সচেতন হতে হবে, জনগণকে সিদ্ধান্ত নিতে হবে। যদি যে সম্ভাবনার কথা আপনাদের সামনে আমি বলেছি, এই রকম সম্ভাবনা আমি বলেছি বাংলাদেশের প্রতিটি জেলা, প্রতিটি অঞ্চলে আছে। আমরা যদি এই সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে পারি, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন অবশ্যই করা সম্ভব। আমাদেরকে সজাগ থাকতে হবে। যে ষড়যন্ত্র দেশের ভেতরে ছিল, যে ষড়যন্ত্র দেশের বাইরে ছিল, তাদের সেই ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে। তারা কোনোভাবেই চায় না এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাক। সমাবেশে বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক, সদ্য কারামুক্ত সাতক্ষীরা 1 আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব সভায় সভাপতিত্ব করেন।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম, সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন ও ড্যাব নেতা ডাক্তার শহীদুল আলম সহ জেলা উপজেলা পর্যায়ের নেতারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর চাফসির। ইরান মনে করছে বিগত দিনে বাংলাদেশের সঙ্গে কাজের সুযোগ কম হয়েছে, সামনের দিনগুলোতে কাজের সুযোগ বাড়ানো যায় কিনা সে বিষয়ে আলোচনা হয়েছে। রবিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও দলটির আন্তর্জাতিক কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। বৈঠক পরবর্তী গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দুদেশের মধ্যে আগামী দিনে কিভাবে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া হবে সে বিষয়ে আলোচনা হয়েছে। বাণিজ্য সম্প্রসারণের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে জানান। তেল পরিশোধন সহ এই খাতে বাংলাদেশ সরকার কিছু করতে চাইলে ইরান তাতে সহযোগিতা করবে। আমির খসরু আরও জানান, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে নতুন যুগের যে সূচনা হয়েছে তাকে স্বাগত জানিয়েছে ইরান। ক্যাপাসিটি তারা অনেক বাড়িয়ে গেছে, তো সেখানে ইয়াং জেনারেশনের জন্য সুযোগ আছে দুই দেশের কাজ করার জন্য। যে টেকনোলজির ক্ষেত্রে তারা যে যতটুকু এগিয়েছে আইটির ব্যাপারে এবং অন্য মেধাভিত্তিক যে বিষয়গুলো আছে, তারা মনে করছে আমাদের সাথে কাজ করে দুই দেশের। ইরানের একটা বড় সম্ভাবনা আছে, তারা অনেক ভালো করেছে, অনেক উন্নতি করেছে, সেখানে বাংলাদেশের সাথে তারা একযোগে কাজ করতে চায়। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রত্যয়ে রবিবার আত্মপ্রকাশ করেছে নতুন প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি। সংগঠনটির নেতারা চান ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনা ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বাস্তবায়ন। ছাত্র জনতা হত্যাযজ্ঞে জড়িতদের বিচার নিশ্চিতের দাবিও তাদের। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। 5 আগস্টের বিপ্লবে শেখ হাসিনার পলায়নের পর দেশের রাজনীতিতে চলছে নানা মেরুকরণ। সবশেষ কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশও এই মেরুকরণের একটি। এ নিয়ে গণমাধ্যম কর্মীদের নানা কৌতূহল, কারা থাকছেন নতুন এই সংগঠনটির নেতৃত্বে। অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নাসির উদ্দিনকে আহ্বায়ক এবং ডাকসুর সাবেক নেতা আক্তার হোসেনকে সদস্য সচিব করে ঘোষণা করা হয় 55 সদস্যের কমিটি। গণহত্যাকারীরা তাদেরকে যথাযথ বিচারের আওতায় নিয়ে আসা হবে। আমরা চাই বাংলাদেশকে, এ রাষ্ট্রকে পুনর্গঠন করতে। আমরা চাই জনস্বার্থের পক্ষে নীতি নির্ধারণ করতে। আমরা তরুণ প্রজন্ম এবং ছাত্রদের মধ্যে যে একটি ঐক্যবদ্ধ শক্তি রয়েছে, সেই ঐক্যবদ্ধ শক্তিকে নিয়ে আমাদের রাষ্ট্রের যে পুনর্গঠন রয়েছে সেটাতে আমরা আমাদের বিনিয়োগ করব। এই তরুণ প্রজন্ম যে যেখানে আছেন, গণ অভ্যুত্থানের যে স্পিরিট রয়েছে এবং যে চেতনা রয়েছে, সেটাকে আমরা একসাথে সবাইকে সুসংহত করে আমরা আমাদের প্রতিরোধগুলো গড়ে তুলব। যে প্রতিরোধের মাধ্যমে আমরা দেশি বিদেশি যে সব চক্রান্তগুলো এখনো চলমান, সেই চক্রান্তগুলোর বিরুদ্ধে আমাদের প্রতিরোধ জারি থাকবে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পুনর্গঠন, জনস্বার্থের প্রতি সংবেদনশীল নীতি নির্ধারণ, অভ্যুত্থানের সংহতি ও প্রতিরোধের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় সংগঠনটির নেতাদের। বাংলাদেশের জনগণ 47 সালের পাকিস্তান আন্দোলন, 71 সালের মহান মুক্তিযুদ্ধ এবং এবারকার ছাত্র জনতার অভ্যুত্থানের ভেতর দিয়ে নিজেদের আকাঙ্ক্ষা বারবার ব্যক্ত করেছে। 90-এর গণ আন্দোলনও জনগণকে দীর্ঘমেয়াদে কোনো ফলপ্রসূ সমাধান ও বন্দোবস্ত জাতির সামনে হাজির করতে পারেনি। কিন্তু পূর্বেকার লড়াইগুলোর অভিজ্ঞতা আমাদের বলে, যখনই মুক্তিকামী জনতা কোনো একজন ব্যক্তি বা সমষ্টিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করে, তখনই জনগণের প্রতি দায়িত্বশীলতা ও জবাবদিহিতার ঘাটতি দেখা যায়। ছাত্র জনতার অভ্যুত্থানের সরকার গঠিত হলেও পূর্বেকার ফ্যাসিবাদী ব্যবস্থা এখনও জনগণের সাফল্যের প্রতিদ্বন্দ্বী রূপে সক্রিয়। অচিরেই জেলা উপজেলায় এলাকাভিত্তিক আলোচনা ও মতবিনিময় সভা করার কথা জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। গণহত্যার অভিযোগে দায়ের করা অধিকাংশ মামলার প্রধান আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নবনিযুক্ত চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। রবিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যোগদানের পর সাংবাদিকদের এমন মন্তব্য করেন তিনি। বলেন,
ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে মানবতা বিরোধী অপরাধের প্রধান অভিযুক্ত শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। ট্রাইব্যুনাল পুনর্গঠন হলে গ্রেফতার চাইবে প্রসিকিউশন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জুলাই আগস্ট গণহত্যার আলামত নষ্ট হওয়ার আগেই দ্রুততম সময়ের মধ্যে সেগুলো সংগ্রহ করা প্রধান চ্যালেঞ্জ। শিগগিরই সারা দেশ থেকে আলামত সংগ্রহের কাজ শুরু করবে প্রসিকিউশন। শনিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম এবং 4 প্রসিকিউটরকে নিয়োগ দেওয়া হয়েছে। অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছেন, পাচার হওয়া টাকা ফেরত আনার কাজ চলছে। টাকা ফেরত আনা শুরু হলেই ইতিবাচক মনোভাব তৈরি হবে। কতদিনের মধ্যে টাকা ফেরত আনা যাবে এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, বছরের পর বছর লাগবে না, কয়েক মাসের মধ্যেই দৃশ্যমান হবে। রবিবার সচিবালয়ে এসব তথ্য জানান উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। বাণিজ্য উপদেষ্টা আরো বলেন, চলতি 2024-25 অর্থ বছরে রপ্তানি আয়ের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 12.40% ধরা হচ্ছে। এখন অবস্থার প্রেক্ষিতটা পরিবর্তন হয়েছে। এ কারণে এবার রপ্তানি আয় আগের চেয়ে কমবে না, বরং বেশি হবে। সালেউদ্দিন আহমেদ বলেন, যুক্তরাষ্ট্র সব দিক থেকে ইতিবাচক দৃষ্টি রাখবে। এনবিআর এর সংস্কারের জন্য দ্রুতই টাস্ক ফোর্স করার কথাও জানান। আরো বলেন, বাজার ব্যবস্থাপনায় নানা বাধা ও চাঁদাবাজি কমাতে চেষ্টা করা হচ্ছে। প্রতিফলন হতে কিছুটা সময় লাগবে। ধীরে ধীরে পণ্যের দাম কমবে বলেও আশা প্রকাশ করেন তিনি। ফর্মালি টাস্ক ফোর্স একটা হবে টাকা ফিরে আনার জন্য, আর বাকি ব্যাংকিং সেক্টর একটা টাস্ক ফোর্স করবে ওই দুটো। আর এনবিআর এর সংস্কারের ব্যাপারে তো আমরা একটা ইমিডিয়েটলি আমরা একটা টাস্ক ফোর্স করবো। আমরা বিশেষজ্ঞ লোক, আমাদের বাঙালির অনেক বিশেষজ্ঞ আছে, প্রয়োজন হলে বাইরে যদি কোনো বিশেষজ্ঞরা অফার করেছে আমরা বিবেচনা করতে পারি। রিকভারিটা খুব কঠিন ব্যাপার, সোজা না। বা টাকা চলে গেলে, এটা মার্কোতে 16 বছর লেগেছিল টাকা আনতে, জানেন। এখন 16 বছর লাগার কথা না, কারণ অনেক আইন হয়েছে, এখন অনেক তাড়াতাড়ি হবে এবং আমরা আশা করি একদম ওই যে দৃশ্যমান হবে কিছুদিনের মধ্যে। সেটা আমি যে হিসাবটা হয়। দেশের 10টি ব্যাংক দেউলিয়া হয়ে আছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। এই ব্যাংকগুলোকে ঘুরে দাঁড়াতে সহায়তা দেওয়া হবে। কোনো ব্যাংক দেউলিয়া হলে গ্রাহকরা যেন টাকা ফেরত পান, সেজন্য আমানতের বীমা দ্বিগুণ বাড়িয়ে 2 লাখ টাকা করার কথাও জানান গভর্নর। চট্টগ্রামে বিতর্কিত ব্যবসায়ী এস আলমের সম্পত্তি কেনার ব্যাপারে আবারও সতর্ক করেন তিনি। রিপোর্ট করছেন জিয়াউল হক সবুজ। গেল কয়েক বছর ধরেই আলোচনায় দেশের ব্যাংকিং খাত। ঋণ জালিয়াতি, অর্থ লুট ও দখলদারিত্বের কারণে কয়েকটি ব্যাংকের আর্থিক অবস্থা খুবই নাজুক হওয়ায় ফেরত দিতে পারছে না গ্রাহকদের জমানো টাকা। এই পরিস্থিতিতে রবিবার সংবাদ সম্মেলন করেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। গভর্নর জানান, বিশেষ ধার হিসাবে টাকা ছাপিয়ে এক্সিম ব্যাংকে যেভাবে 1000 কোটি টাকা দেয়া হয়েছে সেভাবে আর কাউকে সহযোগিতা করা হবে না। তবে সামর্থ্য কম থাকলেও নতুন করে আর কোনো ব্যাংক দেউলিয়া হওয়ার সম্ভাবনা নেই বলে জানান তিনি। আমরা আশা করি না কোনো ব্যাংক দেউলিয়া হবে, কিন্তু অন্যদিকে আবার এটাও ঠিক অনেক ব্যাংক দেউলিয়া হয়ে আছে, কিন্তু আমরা কাস্টমারের স্বার্থ রক্ষা করব। এই ব্যাংকগুলোকে আমরা ঘুরিয়ে দাঁড়াতে সাহায্য করব। 10টা ব্যাংকের মতো 9টা ব্যাংকের সেটাই শোনা। সেটা কথাটা হলো যে উই আর ইন এন ইন্টেন্সিভ প্রোগ্রাম উইথ দেম। ওগুলোকে টার্ন অ্যারাউন্ড আমরা করবো ইনশাল্লাহ, দরকার হলে মার্চ করব, কিন্তু কাস্টমার আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হবে না। গ্রাহকদের স্বার্থ সুরক্ষায় আমানতের ওপর বীমা কর্মসূচি দ্বিগুণ করার কথাও জানান গভর্নর। কনফিডেন্স বুস্টিং এর কনটেক্সটে আমরা এটাকে দ্বিগুণ করে দিচ্ছি, 2 লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হবে এবং এটার মাধ্যমে আমরা 95 অলমোস্ট 94.59% অ্যাকাউন্ট হোল্ডার, ব্যক্তি প্রতিষ্ঠান, তারা তাদের 100% অফ ডিপোজিট ফেরত পাবে। আমরা মনে করি যে 95% ব্যক্তি বা অ্যাকাউন্ট যদি 100% ফেরত পাওয়ার মতো হয়, দ্যাটস এ গ্রেট অ্যাচিভমেন্ট। গভর্নর জানান, কেন্দ্রীয় ব্যাংকের আগের সব নীতি পর্যালোচনা করা হবে, প্রয়োজনে সংশোধন করা হবে ব্যাংক কোম্পানি আইনও। তিনি দায়িত্ব নেয়ার পর এ পর্যন্ত কোনো প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট কেন্দ্রীয় ব্যাংক জব্দ বা স্থগিত করেনি বলেও জানান ডক্টর আহসান এইচ মনসুর। কিছু জায়গায় অপপ্রচার হচ্ছে। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এফ হাসান আরিফ বলেছেন, নির্বাচনী ব্যবস্থাকে ভোটারদের কাছে গ্রহণযোগ্য করার ব্যবস্থা করা হবে। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা হবে কিনা বা আগামী জাতীয় নির্বাচন কবে হবে এটি ছাত্র জনতা ঠিক করবে। রবিবার সচিবালয়ে ডেঙ্গু নিয়ে বৈঠক শেষে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।
এফ হাসান আরিফ বলেন, সংবিধান সংস্কার ও নির্বাচনী ব্যবস্থায় আস্থা ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা হচ্ছে, তবে কোন প্রক্রিয়া হবে সেটা এখনো ঠিক করা হয়নি। এক্ষেত্রে ছাত্র জনতার মতামত গুরুত্বপূর্ণ বলেও জানান। উপদেষ্টা আরও বলেন, সংবিধানের মধ্যে থেকে জিম্মি করে মানুষকে দমন করেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। সংবিধান নতুন করে লেখা হবে, বাতিল করা হবে নাকি সংশোধন করা হবে সেটিও ছাত্র জনতার মতামতের উপর নির্ভর করবে। উপদেষ্টা আরও বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু স্বাভাবিক নয় এখনো, কারণ আগের সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে দমন পীড়নে ব্যবহার করেছে। সরকারের 1 মাস নিয়ে উপদেষ্টা বলেন, সংস্কার 15 দিনে করা সম্ভব নয়, এটি চলমান প্রক্রিয়া। ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন বলেছেন, কাউকে জোর করে পদত্যাগ করানো, শারীরিকভাবে লাঞ্ছিত করা এবং পিটিয়ে হত্যা করা গর্হিত কাজ। এটা ন্যায় ও ইনসাফের পরিপন্থী। যারা এগুলো করছে প্রচলিত আইনে তাদের বিচার নিশ্চিত করা হবে। রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসায় রবিবার শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। বিপ্লবী পরবর্তী সময়ে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটছে উল্লেখ করে খালিদ হোসেন আইন হাতে তুলে না নিতে অনুরোধ জানান। পরে ধর্ম উপদেষ্টা রাজশাহী গোদাগাড়ি প্রেমতুলি খেতুর থাম সহ হিন্দুদের ধর্মীয় স্থান পরিদর্শন করেন। আসন্ন দুর্গাপূজার নিরাপত্তায় বিভাগ ও জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। বলেন, প্রয়োজনে মাদ্রাসার শিক্ষার্থীরা পূজার নিরাপত্তা দিবে। যদি আমরা নিজেরা হাতে তুলে নিই, আমাদের তো ল আছে, আইন আছে, বিচার আছে, আমরা সেদিকে দাবিত হতে চাই এবং মানুষকে পিটিয়ে হত্যা করা অথবা হামলা করার এই কালচারকে আমরা পরিবর্তন করতে চাই। তারপরও বিক্ষিপ্ত ঘটনা ঘটে যাচ্ছে। একটা বিপ্লবোত্তর সময়ে এরকম একটা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হয়ে থাকে। এটা পৃথিবীতে যেই জায়গায় বিপ্লব হয়েছে সব জায়গায় পরবর্তী সময়ে হয়। আমরা এগুলোকে নিয়ন্ত্রণে আনার আন্তরিক প্রয়াস চালাচ্ছি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে 17 দফা দাবি জানিয়েছেন 64 জেলার ক্রিকেটাররা। রবিবার বিসিবি কার্যালয়ে বোর্ড সভাপতি ফারুক আহমেদ ও নতুন পরিচালক নাজমুল আবেদিন ফাহিমকে শুভেচ্ছা জানাতে যান তারা। একই সঙ্গে নিজেদের দাবি দাওয়া তুলে ধরেন। জেলার ক্রিকেট নিয়মিত করার পাশাপাশি ঢাকা প্রথম বিভাগ লিগে 3টি ফরম্যাটে চালুর দাবি জানান তারা। তাদের দাবিগুলো পূরণের আশ্বাস দেন নাজমুল আবেদিন ফাহিম। মনির হোসেন খানের রিপোর্ট। ক্ষমতার পালাবদলে বিসিবির মসনদে এখন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। প্রায় প্রতিদিনই বিসিবিতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ভাসছেন ফুলেল শুভেচ্ছায়। অনেকে আবার আসছেন বিভিন্ন দাবি দাওয়া নিয়ে। এবার দেশের তৃণমূল পর্যায়ের ক্রিকেটাররা হাজির শুভেচ্ছা জানাতে। একই সঙ্গে 17 দফা দাবিও জানিয়েছেন তারা। ঢাকার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ ক্রিকেটারদের দাবি নিয়মিত খেলা আয়োজন, পারিশ্রমিকের বৈষম্য দূর করা আর প্রথম বিভাগ ক্রিকেটে 3 দিনের, 1 দিনের ও T20 ফরম্যাটে ম্যাচ আয়োজন করার। এটা কোনো আন্দোলন না, এদেরকে জাস্ট খালি রিমাইন্ডে দেওয়া যে আসলে আমাদের এই প্রবলেমগুলো আমরা ফেস করি, এইগুলো যেন চেঞ্জ হয় এবং খুব অল্প সময়ের মধ্যে। কোনো ক্রিকেটার যদি তার চুক্তিপত্র অনুযায়ী ক্লাব থেকে সঠিক সময় পারিশ্রমিক না পায়, তাহলে অবশ্যই ভুক্তভোগী ক্রিকেটারদের পারিশ্রমিকের দায়িত্বভার ক্রিকেট বোর্ডকে নিতে হবে। জাতীয় চ্যাম্পিয়নশিপ ক্রিকেটের চূড়ান্ত পর্বের ম্যাচগুলো 3 দিনের ক্রিকেটের ম্যাচের মাধ্যমে পরিচালনা করতে হবে। এবং 9 নম্বর হচ্ছে আম্পায়ারিং এর মান অবশ্যই ভালো হতে হবে এবং আম্পায়ারদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। বাংলাদেশে ক্রিকেটারদের সরবরাহের সবচেয়ে বড় মাধ্যম জেলা ক্রিকেট। তবে ঢাকার বাইরে ক্রিকেটটা অনেক দিন ধরেই স্থবির। জেলা পর্যায়ে দেখা যাচ্ছে আমাদের আসলে এটা হাস্যরস করে অনেকে বলে যে ওয়ার্ল্ড কাপ হয়, মানে 4 বছর পর একবার লিগ হয়। আমি খুলনা ডিস্ট্রিক্টের প্রতিনিধিত্ব করি, তো খুলনা ডিস্ট্রিক্টে গত 16 বছরে 4 বার লিগ হয়েছে। তো আমরা বিসিবির কাছে এই জন্য আমাদের আবদার করেছি, আমাদের দাবি তাদের কাছে পেশ করেছি যেন আপনারা ডিস্ট্রিক্ট ওয়াইজ যে খেলাগুলো হয় সারা বাংলাদেশ ব্যাপী যেন ডিস্ট্রিক্টে প্রতিনিয়ত প্রতিটা বছর লিগ চলে। তাদের দাবি আমলে নিয়ে সমাধানের আশ্বাস বিসিবির। ক্রিকেটের ভালো হবে এমন যে কোনো কাজ আমরা করব। ব্যক্তিগত কারো কিসে লাভ হবে কি হবে না সেদিকে তো আমরা দৃষ্টি দিতে পারবো না, কিন্তু ক্রিকেটের লাভ হবে এমন যে কোনো কাজই আমরা করব। তাতে যদি ওদের এই দাবি দাওয়াগুলো ওদের মধ্যে পড়ে যায়, ডেফিনেটলি এগুলির দিকে আমাদের চোখ থাকবে। ক্রিকেটারদের দাবি দেওয়ার সুযোগ সুবিধা দেখার জন্য ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আছে। কোয়াবকে বিতর্কমুক্ত করার দাবি জানান ক্রিকেটাররা। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। দাবা অলিম্পিয়াডে খেলতে আজ সোমবার দেশ ছাড়বে বাংলাদেশ দাবাড়ু দল। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে হবে 45তম ফিদে দাবা অলিম্পিয়াড। সেখানে 14 সদস্যের বাংলাদেশ দল অংশ নিচ্ছেন। দাবা ফেডারেশনে এক প্রেস ব্রিফিংয়ে সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন জানান,
11 থেকে 23 সেপ্টেম্বর বুদাপেস্টে হবে দাবা অলিম্পিয়াড। 11 রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এবারের দাবা অলিম্পিয়াডে পুরুষ বিভাগে অংশ নিচ্ছে রেকর্ড সংখ্যক 195টি দেশের 197টি দল। নারী বিভাগেও রেকর্ড 182টি দেশের 184টি দল অংশ নিচ্ছে। গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোর্শেদ ও এনামুল হোসেন রাজীব, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও 2 ফিদে মাস্টার মনন রেজা নীর ও তাহসিন তাজওয়ার জিয়াকে নিয়ে বাংলাদেশ পুরুষ দল গড়া হয়েছে। তাহসিন সদ্যপ্রয়াত গ্র্যান্ড মাস্টার জিয়ার ছেলে। মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ, 2 মহিলা ফিদে মাস্টার নসিন আঞ্জুম ও ওয়াদিফা আহমেদ এবং 2 ক্যান্ডিডেট মাস্টার নুসরত জাহান আলো, ওয়ালিজা আহমেদকে নিয়ে নারী দল গঠিত হয়েছে। নারী দলে ওয়ালিজা ও ওয়াদিফা 2 বোন। পুরুষ দলের অধিনায়ক মাসুদুর রহমান মল্লিক, মহিলা দলের অধিনায়ক মাহমুদা হক চৌধুরী মলি এবং দাবা অলিম্পিয়াডে ম্যাচ আরবিটার মোহাম্মদ হারুনুর রশিদ দলের সাথে হাঙ্গেরি যাচ্ছেন। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনামগুলো আরো একবার জানিয়ে। ছাত্র জনতার আকাঙ্ক্ষার দেশ গড়ার সুযোগ হাতছাড়া হলে বাংলাদেশ আর রাষ্ট্র থাকবে না, শঙ্কা ডক্টর ইউনূসের। স্বপ্ন পূরণের আগে শিক্ষার্থীদের দমে না যাওয়ার আহ্বান। ভারত বাংলাদেশ যুদ্ধ পরিস্থিতি হয়নি বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা। জানালেন শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয়ের বিষয়ে জানতে চাওয়া হবে। দেশি বিদেশি সব ষড়যন্ত্রে বিষ দাঁত ভেঙে দিয়ে হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকারের আহ্বান তারেক রহমানের। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ আর নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রত্যয়ে জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ। ছাত্র জনতা হত্যাযজ্ঞে জড়িতদের বিচার নিশ্চিতের দাবি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, 9টায় থাকছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshernews। সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshernews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।